মুর্শিদ একাডেমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র বইয়ের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যা আলোচনা করব। আজকে আমরা যে গাণিতিক সমস্যাগুলো আলোচনা করব সেগুলো হলো আয়তন ঘনমাত্রা রিলেটেড অঙ্ক। তো আমরা এই আয়তন ঘনমাত্রা রিলেটেড অঙ্ক করার জন্য একটা সূত্র ব্যবহার করব, সেটা হলো V1 S1 = V2 S2। এই V1 S1 এবং এই V2 S2 এই বিষয়গুলো আসলে কি, অঙ্ক করার আগে আমরা একটু সাধারণ ধারণা নিয়ে নিই। এই সব অঙ্কে, এই আয়তন ঘনমাত্রা রিলেটেড অঙ্কে প্রশ্নের মধ্যে দেখা যায় যে দুই ধরনের দ্রবণ বা দ্রবণের একটা প্রাথমিক অবস্থা এবং একটা পরিবর্তিত অবস্থা সম্পর্কে ধারণা দেওয়া থাকে প্রশ্নের ভিতরে। তো এই V1 এবং S1 দ্বারা হলো দ্রবণের প্রাথমিক অবস্থা বা প্রথম দ্রবণ, এবং V2 S2 দ্বারা দ্রবণের পরিবর্তিত অবস্থা বা দ্বিতীয় কোনো দ্রবণের এই আয়তন এবং ঘনমাত্রা বোঝায়। এখানে Vটাও হলো আয়তন এবং Sটা হলো ঘনমাত্রা। V1 দ্বারা হলো দ্রবণের প্রাথমিক বা প্রারম্ভিক আয়তন এবং S1টা হলো দ্রবণের প্রাথমিক বা প্রারম্ভিক ঘনমাত্রা। এখানে V2টা হলো দ্রবণের পরিবর্তিত আয়তন এবং S2টা হলো দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা। তো চলো আমরা যে অঙ্কগুলো করব, অঙ্কগুলো করলে বিষয়গুলো একটু ক্লিয়ার হবে। চলো আমরা ক্লাসে চলে যাই। সবাইকে পুরো ক্লাসটি দেখার জন্য অনুরোধ থাকলো। তো বন্ধুরা দেখো, আজকে আমাদের প্রথম যে অঙ্কটা হলো সেটা আমরা একটু পড়ি প্রশ্নটা, যে 25 মিলিলিটার আয়তনের একটি সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণকে প্রশমিত করতে 10.2 মিলিলিটার 0.05 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের প্রয়োজন হয়। তো বলছে প্রশ্নটা হলো সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত। যেহেতু আমরা আয়তন ঘনমাত্রা সম্পর্কিত অঙ্ক করছি, তো এই প্রশ্নের মধ্যে বেশিরভাগ সময়ই দেখা যায় যে দুইটা আয়তন একটা ঘনমাত্রা দেওয়া আছে, আবার আরেকটা ঘনমাত্রা বের করতে বলছে, বা দুইটা ঘনমাত্রা দেওয়া আছে, একটা আয়তন আছে, আরেকটা আয়তন বের করতে বলছে। তো আমাদেরকে ওইভাবেই অঙ্কটা করতে হবে, যেটা চাবে ওইভাবে আমাদের প্রশ্নের অ্যান্সারটা বের করতে হবে। তো আমরা সূত্র তো জানি যে V1 S1 = V2 S2, তাই না? একটা দ্রবণ থাকলে ওইটার ক্ষেত্রে V1 S1 মানে ওইটার আয়তন এবং ঘনমাত্রা, আর V2 S2 দ্বারা হলো আরেকটা যে দ্রবণ থাকবে সেটার আয়তন এবং ঘনমাত্রা। তো চলো আমরা অঙ্কে ফিরে যাই। অঙ্কে এখানে যেহেতু বলছে যে এটা একটা দেওয়া আছে একটা ক্ষার যেটা হলো সোডিয়াম কার্বনেট, আর একটা দেওয়া আছে হলো অ্যাসিড যেটা হলো সালফিউরিক অ্যাসিড H2SO4। তো যেহেতু একটা প্রশমন বিক্রিয়া, আমরা জানি কি অ্যাসিড এবং ক্ষারের ক্ষেত্রে হয় প্রশমন বিক্রিয়া। তো আমরা এই ক্ষেত্রে সমাধান করার সময় সবার আগে বিক্রিয়াটা লিখে নেব, ঠিক আছে? এই সব প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বিক্রিয়াটা লিখে নেব। তো চলো আমরা সমাধান করি। সমাধান বিক্রিয়াটা যদি লিখি, কেন লিখবো এই প্রশ্নের উত্তরটা তুমি আমরা 10 নম্বর অঙ্কে না, এরপরে যে পরবর্তী 11 নম্বর অঙ্কটা করব, তো তখন আমরা এই কেনর উত্তরটা পাবো, যে কেন আমরা প্রশমন বিক্রিয়ার সময় বিক্রিয়াটা কেন লিখবো সেটাই। আচ্ছা, যাই হোক, তো আমরা প্রথমে লিখে নিলাম যে সোডিয়াম কার্বনেট Na2CO3 প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4। যদি বিক্রিয়া করি আমাদের প্রথমে উৎপন্ন হবে সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড CO2 প্লাস উৎপন্ন হবে পানি H2O। দেখো এখানে আমাদের কিন্তু কোনো সমতা করার প্রয়োজন হচ্ছে না। এই সমতার বিষয়টাই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যদি সমতা করতে হয় সমতা করব, না করতে হলে তো হলোই। আচ্ছা, সমতা দ্বিতীয় যে অঙ্কটা করবো 11 নম্বর, ওইখানে কিন্তু আমরা দেখবো যে সমতা করার পরে অঙ্কের যে সূত্র আছে সেখানে কিছু একটা চেঞ্জ হয়। তো এটাই আমাদের মূল বিষয়, কি জন্য আমরা বিক্রিয়াটা করব সেটাই হলো আমাদের ওইখানে গেলে আমাদের ক্লিয়ারটা হবে। তো সবাইকে পরবর্তী অঙ্কটা দেখার জন্য কিন্তু অনুরোধ থাকলো। আচ্ছা, এখন আমরা সূত্রটা বসায় দিই। যেহেতু আমরা জানি V1 S1 = V2 S2। আচ্ছা, আমরা V1 দ্বারা এখানে আমরা প্রথমে যেটা থাকবে যে দ্রবণ, প্রথম দ্রবণটা আছে হলো সোডিয়াম কার্বনেট দ্রবণ। তো V1 দ্বারা সোডিয়াম কার্বনেটের আয়তনই আমরা বুঝাবো। তো লিখতেছি যে সোডিয়াম কার্বনেটের আয়তন, দ্রবণের আয়তন V1 = যত দেওয়া আছে হলো 25 মিলিলিটার
25 মিলিলিটার। আচ্ছা, তারপরে আমরা লিখব যে সোডিয়াম কার্বনেট তো এখানে ঘনমাত্রা দেওয়া নাই, তো ওটা সবার লাস্টে লিখব। তার আগে লিখব হলো সালফিউরিক অ্যাসিড দ্রবণের যে আয়তন, H2SO4 দ্রবণের আয়তন V2, এটা V2 ধরলাম। V2 সমান কত দেওয়া আছে, আয়তন দেওয়া আছে হলো 10.2 মিলিলিটার, 10.2 মিলিলিটার। আচ্ছা, তারপরে আমরা লিখব হলো সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা, H2SO4 দ্রবণের ঘনমাত্রা। আচ্ছা, ঘনমাত্রা দেওয়া আছে হলো 0.05 মোলার। এটাকে ঘনমাত্রাকে আমরা S2 ধরবো, কারণ সালফিউরিক অ্যাসিডের সবকিছু V1 মানে V2 S2, তো 2 দ্বারা ধরছি, এজন্য S2 হলো 0.05 মোলার। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে হলো সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা। তো এটা লিখব, সুতরাং Na2CO3 দ্রবণের ঘনমাত্রা S1 ইকুয়াল টু হোয়াট, এটা আমরা লিখব। এখন আমরা S1 এর মানটা বের করব। তো চলো আমরা এই করি, ক্যালকুলেশনটা করি। তো আমরা এখানে কি করতে পারি, V1 S1 ইকুয়াল টু V2 S2, আমরা মানগুলো পরে বসাবো, আগে S1 বা লিখে S1 ইকুয়াল টু কি লেখা যায়, V2 S2 লেখা যায়, আর নিচে হলো V1। আচ্ছা, এখন আমরা শুধু মানগুলো বসিয়ে দেব। V2 এর মান কত পাইছি, V2 এর মান দেওয়া আছে হলো 10.2 মিলিলিটার। আচ্ছা, 10.2 মিলিলিটার। S2 এর মান কত আছে, 0.05 মোলার। আচ্ছা, V1 এর মান আছে হলো 25 মিলিলিটার। আচ্ছা, আমরা যদি এখানে লেখার দরকার নেই, এখন আমরা যদি ক্যালকুলেশন করি তো সহজে কিন্তু পেয়ে যাব। যেহেতু এখানে ক্যালকুলেটর ছাড়া করা একটু অসুবিধা হবে, তো আমরা সবাই ক্যালকুলেটর দিয়ে হিসাবটা করব। তো বন্ধুরা দেখো, আমরা যদি ক্যালকুলেটরের হিসাবটা করি, আমাদের প্রথমে আছে হলো 10.2 ইন্টু 0.05 গুণ করে দিলাম, ভাগ করব কত, 25 দিয়ে ভাগ করব। তো দেখো অ্যান্সার আসতেছে হলো 0.0204। হ্যাঁ, 0.0204, এটাই হলো মোলার। হ্যাঁ, তাহলে 0.0204 মোলার। এবং এটাই কি আমাদের সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা, যে S1 এর মান, তাই না? তো অ্যান্সার হলো 0.0204 মোলার। এটা কিন্তু খুবই ইজি ছিল, এবং এই টাইপের অঙ্ক কিন্তু এর আগেও আমরা করেছি, এর জন্য এটা নিয়ে আর বেশি সময় নষ্ট করবো না, আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব। তার আগে আমি সবাইকে বলে রাখছি যে এই পুরো পৃষ্ঠার একটা আমি ছবি পাশে দিয়ে রাখবো, যাতে আপনাদের সবার দেখতে সুবিধা হয়। আচ্ছা, আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব, সবাইকে দ্বিতীয় অঙ্ক দেখার জন্য অনুরোধ থাকলো। তো বন্ধুরা দেখো, 11 নম্বর অঙ্কটা আমরা লিখে রেখেছি, 500 মিলিলিটার আয়তনের দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। উক্ত দ্রবণের 50 মিলিলিটার পরিমাণকে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন হবে। আচ্ছা, এখন যদি আমরা অঙ্কটা ভালো মতো খেয়াল করি, দেখো এখানে দুইটা পার্ট আছে, দুইটা দ্রবণের কথা বলছে, একটা হলো সালফিউরিক অ্যাসিডের দ্রবণ, আরেকটা পরবর্তীতে দ্রবণ হলো সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, এবং এটা একটা প্রশমন বিক্রিয়া হবে, কারণ একটা হলো অ্যাসিড আর একটা হলো ক্ষার, তো এই দুইটা মিলে প্রশমন বিক্রিয়া হবে। যাই হোক, তার আগে আমাদের তথ্যগুলো আগে দেখতে হবে, কি কি তথ্য দেওয়া আছে। এখানে এখানে সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে বলছে, যে এখানে সালফিউরিক অ্যাসিডের একটা পরিমাণ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে 500 মিলিলিটার। হ্যাঁ, এবং এর একটা ওয়েট দেওয়া আছে 49 গ্রাম। কিন্তু দেখো, আমরা যদি আয়তন ঘনমাত্রার অঙ্ক করতে চাই, তখন আমাদের লাগে কি, এক হলো আয়তন লাগবে, আর একটা হলো ঘনমাত্রা লাগবে। তো এখানে কিন্তু ঘনমাত্রা দেওয়া নাই, দেওয়া আছে ভর 49 গ্রাম। আচ্ছা, সমস্যা নাই, আমরা এরকম ভর থাকলে কি করতে হবে, কিভাবে ঘনমাত্রা বানাইতে হবে, এই সম্পর্কে কিন্তু আমরা অঙ্কের আগে করে এসেছি। হ্যাঁ, ওইভাবে আমরা এই অঙ্কেতেও অ্যাপ্লাই করব। আচ্ছা, তার পরবর্তীতে আমরা পড়ি যে উক্ত দ্রবণের 50 মিলিলিটার দ্রবণকে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করতে কি পরিমাণ
সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে। এই যে কি পরিমাণ, তার মানে প্রশ্নে বলা হয়েছে যে কি চাইছে, এখানে চেয়েছে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ মানে আয়তন কি পরিমাণ। তা আমরা ওই যে V2 যে আমরা এর আগের অঙ্কে যে আমরা বের করলাম, ওইখানে V2 এর জায়গায় আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা পাবো আর কি। আচ্ছা, কিন্তু এখানে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা দেওয়া আছে? দেওয়া নেই। এখানে শুধুমাত্র দেওয়া আছে পরিমাণটা 10% সোডিয়াম হাইড্রোক্সাইড। তো আমরা 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কিভাবে বের করতে হয় এই টাইপের অঙ্ক কিন্তু এর আগে করে এসেছি। তো এই জন্যই বললাম যে অঙ্কটা একটু মনোযোগ সহকারে সবাই দেখবা, কেননা এখানে 2-3টা অঙ্কের আর কি সংমিশ্রণে এই অঙ্কটা বলে না অল ইন ওয়ান, তো ওই টাইপের আর কি অঙ্ক, এবং এই টাইপের অঙ্ক কিন্তু টিচাররা খুব পছন্দ করে। যাই হোক, এটা আমাদেরকে সবাইকে মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ থাকলো। তো আমরা সমাধানে চলে যাই। সমাধান, আচ্ছা, যেহেতু আমাদের ঘনমাত্রা দেওয়া নাই, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাও দেওয়া নাই এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রাও দেওয়া নাই, তো আমরা প্রথমে দুইটারই ঘনমাত্রা বের করে নেব। যেহেতু প্রথমে সালফিউরিক আছে, এটাই আগে বের করি, সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা। তো আমরা এটার ঘনমাত্রা আগে বের করে নেব। আমরা যেহেতু এখানে দেওয়া আছে 500 মিলিলিটার আয়তনের দ্রবণে কতটুকু আছে সালফিউরিক অ্যাসিড 49 গ্রাম, এটি লিখব। আমরা ঘনমাত্রা নির্ণয়ের কনসেপ্টটা তো জানি যে ঘনমাত্রা মানে হলো 1000 মিলিলিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবদ্রবীভূত থাকে, আমরা তো এটা জানি, তাই না? আমরা কিন্তু এটাও পড়ে এসেছি যে 1000 মিলিলিটার মানে 1 লিটার বা 1000 কিউবিক সেন্টিমিটার, সবগুলো একই। তো এখানে যেহেতু 500 মিলিলিটার আছে, আমরা এটি লিখি আগে। 500 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত সালফিউরিক অ্যাসিড H2SO4 কতটুকু? 49 গ্রাম। আচ্ছা, 49 গ্রামকে আমরা 49 গ্রামে রাখবো না, এটাকে কনভার্ট করে আমরা মোলে নিয়ে যাব। কারণ আমরা যেহেতু ঘনমাত্রা হিসাব করব, তো আমরা জানি যে ঘনমাত্রার কনসেপ্টটা হলো 1000 মিলিলিটারের মধ্যে যত মোল দ্রবদ্রবীভূত আছে। তো এখানে 500 মিলিলিটারে যদি যত মোল দ্রবদ্রবীভূত থাকবে, 1000 মিলিলিটারে কত মোল দ্রবদ্রবীভূত থাকবে, ওইভাবে আমরা বের করতে পারবো। তো আমরা কিন্তু একটা সূত্র এর আগে জেনেছিলাম, এটা হলো মোল কিভাবে বানাতে হয়, যে N = W/M, যেখানে N হলো মোল সংখ্যা, W-টা হলো ভর এবং M-টা হলো ওই যে আণবিক ভর, ঠিক আছে? যেই এখানে দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড, তো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বসাইতে হবে। আর যদি সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, তো ওই মানে যেই যৌগটা দেওয়া থাকবে তার আণবিক ভর, ঠিক আছে? আচ্ছা, এখানে হলো আণবিক ভর। তো আমরা জানি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হলো 98 গ্রাম, ঠিক আছে? তাহলে সালফিউরিক অ্যাসিডের যেহেতু আণবিক ভর 98 গ্রাম আর উপরে হলো ভর দেওয়া আছে কত? 49 গ্রাম। তো আমরা এটাকে সরাসরি মোলে যদি কনভার্ট করতে চাই, তাহলে N = কত হবে? W/M। তো আমরা W এর জায়গায় লিখবো হলো 49 এবং M এর জায়গায় লিখবো হলো 98। কেন 98 লিখলাম? কারণ এখানে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 গ্রাম। তো এইভাবেই লিখে দিব, আর কোনো কাজ নাই। এরপরে সুতরাং 1000 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত সালফিউরিক অ্যাসিড আছে কতটুকু? যেহেতু উপরে 49, তো উপরে 49 আর নিচে হলো 98। আচ্ছা, আর এখানে যে 1000টা আছে সেটা 1000টা উপরে চলে যাবে, আর এইখানে 500টা নিচে চলে আসবে। আচ্ছা, এখন যদি আমরা কাটাকাটি করি, দেখা যাবে যে নিচে থাকতেছে 2 আর উপরে থাকতেছে 2/2 মানে হলো 1। আচ্ছা, 1টা এখানে না লিখে এখানে লিখি 1। হ্যাঁ, 1 মোল। হ্যাঁ, 1 মোল হচ্ছে। তার মানে সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা কত পেলাম? আমরা কিন্তু সরাসরি করলাম, তাই না? এই জন্য আমরা কিন্তু মোল লিখলাম, মোলে কনভার্ট করলাম, N = W/M। এই কারণে হলো এখানে 1 মোল লিখলাম। আচ্ছা, তাহলে ঘনমাত্রা, সুতরাং সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা
H2SO4 দ্রবণের ঘন মাত্রা হলো 1 মোল পার লিটার, মোল পার লিটার বা মোলার, যেটাই লিখে আমরা লিখতে পারি। তো আমরা কিন্তু এখান সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা পেয়ে গেলাম, আর আয়তন তো এখানে দেওয়াই ছিল। তো অঙ্ক করতে কিন্তু আমাদের যেই সূত্রের মধ্যে আছে V1S1 = V2S2, যেই সূত্র দ্বারা আমরা করি, সেই সূত্রে বসানোর জন্যই তো ঘনমাত্রাটা ছিল না বলে আমরা ঘনমাত্রাটা আগে বের করে দিলাম, আর আয়তন তো আছেই। এখন পরবর্তী ধাপে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের কিন্তু ঘনমাত্রাটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা লিখি। আচ্ছা, এরপরে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা, যেহেতু এখানে প্রশ্নে দিচ্ছে যে 10% সোডিয়াম কার্বনে সোডিয়াম হাইড্রোক্সাইড 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করা হয়েছে। তো 10% বলতে আমরা কি বুঝি? এই টাইপের অঙ্ক কিন্তু এর আগে করেছি। তো আমি এই টাইপের অঙ্ক এই অঙ্কের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, যদি কারো দেখতে মনে চায় দেখে নিও। তাছাড়াও এখানে আমি একটু বুঝিয়ে দেবো যে 10% বলতে এখানে কি বোঝায়। হ্যাঁ, এক পাশে লিখি যে 10% না, 10% মানে কিন্তু আমরা জানি 10% মানে হলো 10/100, মানে এখানে শতকরাকে যদি আমরা ভগ্নাংশে রূপান্তরিত করি তো উপরে লবটা 10 হবে এবং হরটা কত হবে? 100 হবে, কারণ এখানে শতকরা, তাই না? 10%, তো ইকুয়াল টু 10/100। এখানে উপরে 10 দ্বারা বোঝায় হলো যে 10 দ্বারা বোঝায় হলো 10 গ্রাম, ঠিক আছে? আর 100 দ্বারা বোঝায় হলো ভলিউম। হ্যাঁ, মানে এখানে আয়তনটা বোঝাচ্ছে। মানে হলো 100 মিলিলিটার দ্রবণে কত গ্রাম দ্রব দ্রবীভূত আছে, ঠিক আছে? এটা হলো দ্রবের ভর আর এটা হলো দ্রবণের আয়তন, ঠিক আছে? এটা হলো, তাহলে এখানে 100 এটা মিলিলিটারে প্রকাশ করবো আমরা। তো এই কথাটাই আমরা লিখে তারপরে হলো ওই ঘনমাত্রাটা বের করতে হবে, ঠিক আছে? দেখি, আমরা লিখি যে 10% দ্রবণ মানে তো এখানে বুঝিয়ে দিলাম, তাহলে সরাসরি আমরা লিখতে পারি যে 100 মিলিলিটার। আচ্ছা, লিখলাম 10% দ্রবণ, 10% দ্রবণ অর্থাৎ 100 মিলিলিটার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত গ্রাম? 10 গ্রাম। আচ্ছা, 100 মিলিলিটার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, দ্রবীভূত আছে, লিখি দ্রবীভূত আছে 10 গ্রাম। আমি কিন্তু আগেই বলেছি যেহেতু ঘনমাত্রা নির্ণয় করতেছি, তো সরাসরি আমরা জানি যে 1000 মিলিলিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে, তো এই মোলের হিসাবটা করতে হলে তো আমরা এখানে সরাসরি মোলে কনভার্ট করে নিব, এখানে আর 10 গ্রামে রাখবো না। তো আমরা তো উপরের অঙ্কে তো উপরে তো দেখলাম কিভাবে মোলে কনভার্ট করতে হয়, W/M। তো উপরে ভরটা লিখতে হয় এবং নিচে হলো আণবিক ভরটা লিখতে হয়। আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হলো 40 গ্রাম। তো আর এখানে হলো দ্রবণের এখানে এই দ্রবের ভর কত দেওয়া আছে? 10 গ্রাম। তাহলে আমরা উপরে W/M, হ্যাঁ, উপরে W এর জায়গায় 10 লিখবো এবং M এর জায়গায় লিখবো হলো 40। তো হয়ে গেল, এখানে মোলে কনভার্ট হয়ে গেল, দ্রবীভূত আছে 10/40 মোল, এখানে আর মোলে কনভার্ট হয়ে গেল। তো এখন সুতরাং 1000 মিলিলিটার দ্রবণে কতটুকু আছে? সুতরাং 1000 মিলিলিটার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে ইকুয়াল টু উপরের 10 ইন্টু নিচের এই 1000টা চলে যাবে, আর নিচের 40 ইন্টু এই 100 চলে আসবে নিচে। ওকে, এখন যদি আমি ক্যালকুলেশন করি তো উপরে 10 থাকতেছে, এই 0 কেটে দেই, এই 0 কেটে দেই, তার মানে 10/4। 10/4 মানে হলো 2.5 মোল। তার মানে রেজাল্ট আসতেছে কত? যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 2.5 মোল পার লিটার। সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা 2.5 মোল পার লিটার বা মোলার। আচ্ছা, তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু এখান থেকে ঘনমাত্রা বের করে নিলাম।
একবার বের করলাম সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, আর একবার বের করলাম হলো দ্বিতীয় ধাপে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা। এখন আমাদের কিন্তু মানে যাবতীয় তথ্যাদি পেয়ে গেছি। এখন আমরা সূত্রে বসাবো যে V1S1 = V2S2, যে সূত্রটা আমরা এর আগের অঙ্কে অ্যাপ্লাই করেছি, সেই সূত্রটাতে আমরা ওইভাবে বসাবো। যে তার আগে আমি তো আগেই বলেছি যে এইসব যে প্রশমন বিক্রিয়াগুলো আছে যেগুলো হলো ট্রাইট্রেশনের জন্য ব্যবহার করা হয়, তো এই সব বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু সমীকরণ করব যে সবসময় আগে বিক্রিয়াটা লিখে নিব, ঠিক আছে? বিক্রিয়াটা লিখে নিয়ে তারপর অঙ্কটা করব, কারণ এখানে বুঝতে পারবা। তো এর জন্যই আমি বলছিলাম। আচ্ছা, এরপরে আমরা করি, দেখি তাহলেই বুঝতে পারবা। আচ্ছা, এখন আমরা সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটা লিখব। প্রথমে সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস হলো সোডিয়াম হাইড্রোক্সাইড Na2OH। তা আমরা যদি এখানে বিক্রিয়াটা করি, হয় হলো সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস হয় পানি H2O। এখন আমাদের সবসময় সমতা করে নিতে হবে। তো সমতাটা করি দেখি। দেখো, এই পাশে সোডিয়াম আছে হলো 2টা, তো এই পাশে একটা আছে, তার আগে আমরা 2 বসায় দিলাম। এখানে যদি 2 বসায় দেই, তো এখানে কিন্তু আবার এই হাইড্রোজেন এবং অক্সিজেনের সংখ্যাও কিন্তু 2 করে বেড়ে যাচ্ছে। তো আমাদের এটা কিন্তু আবার ঠিক করতে হবে। দেখো, এখানে হাইড্রোজেনের সংখ্যা 2, আবার এখানেও 2টা হাইড্রোজেন আছে, মানে 4টা হাইড্রোজেন আছে। কিন্তু এই পাশে কি 4টা আছে? না, এখানে মাত্র 2টা আছে। তো আমাদের 4টা করতে হবে। করতে হলে সামনে 2 দিলাম, 2 দুগুণে 4টা হয়ে গেল। অক্সিজেনের সংখ্যাগুলো এখন দেখি, এখানে 2টা অক্সিজেন থাকলো আর এখানে 4টা অক্সিজেন থাকলো। বাম পাশেও দেখি, এখানে 2টা অক্সিজেন, এখানে 4টা অক্সিজেন। তার মানে মোটামুটি এখন আমাদের সমতাটা হয়ে গেছে। কিন্তু সমতা করতে গিয়ে দেখলাম যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সংখ্যা কিন্তু বেড়ে গেল। মানে এর আগে যে সংখ্যাটা থাকবে সেটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা, ঠিক আছে? তার মানে হ্যাঁ, এটা দ্বারা বোঝাচ্ছে কি, এখানে হলো কত মোল আছে? 2 মোল আছে। আর এখানে সালফিউরিক অ্যাসিড যেটা আছে, এটা কত মোল আছে? 1 মোল আছে। তো আমাদের কিন্তু এখন সূত্র একটু চেঞ্জ করতে হবে। আর সূত্রটা আমরা যেহেতু এখানে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া করলাম, তো আমরা এখানে সূত্রটা V1S1 না লিখে আমরা VASA = VBSB ওইভাবে করব। কারণ এখানে A দ্বারা বোঝাচ্ছে হলো অ্যাসিড এবং B দ্বারা হলো বেস বা ক্ষার। আমরা সূত্রটা লিখি VASA = VBSB। হ্যাঁ, কিন্তু এখানে যেহেতু মোল সংখ্যা একটু পার্থক্য আছে, এখানে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা হলো 1 মোল এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা হচ্ছে 2 মোল। এই মোল সংখ্যার কারণে আমাদের কিন্তু সূত্রে হালকা একটু চেঞ্জ করতে হবে। সেখানে দেখো আমি কি করি, যেখানে এ দেখবা মানে অ্যাসিডের সম্পর্কে বলতেছি, অ্যাসিডের দ্রবণের আয়তন এবং ঘনমাত্রা, সেখানে আমরা যে ক্ষারটা আছে ক্ষারের মোল সংখ্যাটা বসাবো। সেটার জন্য আমরা বি ছোট হাতের বি দ্বারা প্রকাশ করলাম। বি দ্বারা হলো ক্ষারের মোল সংখ্যা বা এই দ্রবণের যে ক্ষারের মোল সংখ্যাটা আছে, এখানে ক্ষারকে সোডিয়াম হাইড্রোক্সাইড, তো এর মোল সংখ্যাটা এখানে বসাবো। আর এখানে যেহেতু বেস বা ক্ষার সম্পর্কে বলতেছি, তো এর আগে অ্যাসিডের মোল সংখ্যাটা বসাবো, ঠিক আছে? এইটুকুই জাস্ট চেঞ্জ, হ্যাঁ, তাছাড়া আর কোনো নাই, পার্থক্য নাই, আর সব একই। তো আমি পাশে লিখে দেই সবগুলা আসলে কি লিখেছি। এখানে এ আর বি দ্বারা কি বোঝাইছে? এ দ্বারা হলো দ্রবণে অ্যাসিডের মোল সংখ্যা। এ দ্বারা দ্রবণে অ্যাসিডের মোল সংখ্যা এ ইকুয়াল টু, এখানে অ্যাসিডের মোল সংখ্যা কত পাইছি? 1 মোল। তো এটাই লিখতে হবে 1 মোল। তারপরে এখানে বি দ্বারা হলো দ্রবণে ক্ষারের মোল সংখ্যা, দ্রবণে ক্ষারের মোল সংখ্যা বি ইকুয়াল টু কত পাইছি? 2 মোল। আর বাকি সব একই। এখানে ভি এ দ্বারা বোঝাচ্ছে হলো অ্যাসিডের আয়তন, অ্যাসিডকে এখানে সালফিউরিক অ্যাসিড, তার মানে সালফিউরিক অ্যাসিড দ্রবণের আয়তন H2SO4 দ্রবণের আয়তন VA ইকুয়াল টু, তো আমরা তো VA ইকুয়াল টু
ও আচ্ছা, আমরা যদি প্রশ্নে যাই, দেখো আমরা যদি প্রশ্নে যাই, এখানে কিন্তু বলছে যে উক্ত দ্রবণের 50 মিলিলিটার পরিমাণকে, তাই না? মোট আয়তন ছিল 500 মিলিলিটার, কিন্তু সেখান থেকে নিলাম কতটুকুকে প্রশমিত করলাম, সেটাই হলো আমাদের ওই VA এর মান। মানে ঠিক আছে, কখনোই কিন্তু 500 মিলিলিটার হবে না, কারণ কাজ করছি কতটুকু নিয়ে, সেটাই হবে ওই আয়তনটা হবে। ঠিক আছে, যেহেতু এখানে VA, এখানে যেহেতু কাজ করছি 50 মিলিলিটার নিয়ে, তো এখানে VA এর মান হবে 50 মিলিলিটার। ঠিক আছে, এটুকু তো মনে হয় ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখানে VA এর মান হবে 50 মিলিলিটার। আচ্ছা, তারপরে লিখবো সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা। H2SO4 দ্রবণের ঘনমাত্রা কি? SA ইকুয়াল টু, আমরা কিন্তু পেয়েছি ঘনমাত্রা হলো 1 মোলার। হ্যাঁ, 1 মোলার। এরপরে লিখবো হলো সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের কি এখানে আয়তন তো আমাদের বের করতেই হবে, এটা পরে লিখি, তার আগে ঘনমাত্রা কত বের করলাম সেটা লিখব। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা হলো SB ইকুয়াল টু কত পেয়েছি? 2.5 মোলার। আচ্ছা, তো এখন বের করতে হবে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের আয়তন, আমাদের কাঙ্ক্ষিত সেই ফলাফল। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের আয়তন VB ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, তো এখন আমরা VB ইকুয়াল টু হোয়াট, তো VB বের করতে হবে, তো বা চিহ্ন দিলাম। যেহেতু VB আমরা সরাসরি লিখে দেই, VB ইকুয়াল টু কি হবে? এগুলো সবগুলো উপরেই থাকবে, B VA SA, আর এটা নিচে চলে যাবে হলো A, আর এখান থেকে SB। আচ্ছা, এখন আমরা মানগুলো শুধু বসাই দিব। B এর মান কত? এখানে 2 ইন্টু VA এর মান কত? 50 ইন্টু SA এর মান কত পাইছি? SA হলো 1, তারপরে এখানে A এর মান হলো 1, আর SB এর মান হলো 2.5। এখন আমরা ক্যালকুলেশন করি, তো দেখো এখানে যদি ক্যালকুলেশন করি, 1 কাটা, 50 দুগুণে 100, আমরা যদি লিখি 100/2.5, তো আমরা যদি এটাকে আবার ভাঙাই, আমরা যদি 10 দিয়ে উপরে নিচে গুণ করে দিই, তাহলে কি হয়? উপরে হয় 10/25, উপরে নিচে যদি 10 দিয়ে আমরা গুণ করে দিই। আচ্ছা, 10 দিয়ে গুণ করার পরে 2.5টা 25 হয়ে গেল, 0.1 ঘর ডানে চলে গেল, তো শেষ। তো আমরা যদি 100কে 25 দিয়ে ভাগ করি, 4 25 100, আর 4 10 40, আমাদের কিন্তু ক্যালকুলেটর লাগবে না। তো VB এর মান কত পেলাম? 40 মিলিলিটার। ঠিক আছে, এবং এটাই হলো আমাদের উত্তর। তার মানে এই সালফিউরিক অ্যাসিড দ্রবণটিকে সম্পূর্ণভাবে প্রশমিত করার জন্য কত মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে? 40 মিলিলিটার। তো আমরা কিন্তু এখানে লিখব যে সুতরাং সালফিউরিক অ্যাসিড দ্রবণটিকে H2SO4 দ্রবণটিকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে 40 মিলিলিটার 2.5 মোলার কি লাগবে? সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। অ্যান্সার হবে 40 মিলিলিটার। ওকে, তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আমি এই পুরো 2টা পৃষ্ঠার ছবি আমি পাশে দিয়ে রাখবো, স্ক্রিনে দিয়ে রাখবো দেখার জন্য, সবার সুবিধার জন্য। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং আমাদের এই পর্বভিত্তিক আমাদের এই গাণিতিক সমস্যাগুলো কিন্তু সলভ করা হচ্ছে, এবং এর আগেও কয়েকটা পর্ব করা হয়েছে, পরবর্তীতেও করা হবে। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ থাকলো, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ থাকলো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।